টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা আলোচনা করব প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া গণভোটে 4টি বিষয়ে একটি প্রশ্নে মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি, যার প্রতিক্রিয়ায় পুরোপুরি সন্তুষ্ট নয় বিএনপি ও জামায়াত। সেক্ষেত্রে কেমন হলো প্রধান উপদেষ্টার ভাষণ? এতে চলমান রাজনৈতিক সংকট কতটা দূর হবে, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আজকে তো আপনি প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটি শুনেছেন, দেখেছেন। কেমন হলো এই ভাষণ? এই ভাষণে আসলে কতটুকু দিক নির্দেশনা পাওয়া গেল? আপনার কাছে কি মনে হয়? দেখেন, জি ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আজকের যে ভাষণটা উনি দিলেন এইটা বাস্তবতার নিরিখেই দেওয়ার চেষ্টা করেছেন, এবং যে ক্রাইসিসটা চলমান জুলাই সনদকে ঘিরে এবং এর বাস্তবায়নকে ঘিরে তিনি সেটার বিষয়ে কিছু স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন সবাইকে। এবং আমি মনে করি যে এটা সরকার এই বিষয়ে, জুলাই সনদের বিষয়ে যে সিদ্ধান্তগুলো আজকে জানিয়ে দিয়েছেন, এটার মাধ্যমে তারা একটা সঠিক জায়গায় তৈরি করেছেন বলে আমি মনে করি। দেখুন, এখানে একটা বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ যে এই সনদের মধ্যে সব রাজনৈতিক দলের অভিমতই আছে কম বেশি, হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভিন্ন মত আছে। এখন এগুলো তো আপনার সবকিছুই তো আপনার গ্রহণীয় হবে না, কিছু জিনিস তো বাদ যাবে। আবার ধরেন, যখন যেহেতু এটা সরকারের কোর্টে গেছে, এটাও অনেকে স্বীকার করতে চান না যে সরকার এখানে একটা স্টেক হোল্ডার। আর ডক্টর ইউনূস তো এই ঐক্যমত্য কমিশনের চেয়ার, সুতরাং উনি নিজেও কিন্তু এটা একজন স্টেক হোল্ডার। সুতরাং উনি তো ওনার কিছুটা অথরিটিটা প্রয়োগ করবেন চূড়ান্ত সিদ্ধান্ত দিতে গিয়ে। সেটা উনি করেছেন। বিএনপি এক্ষেত্রে নাখোশ যে তার অনেকগুলো নোট অফ ডিসেন্টের বিষয়কে ইগনোর করা হয়েছে। সেটা যদি ওনারা করেই থাকেন সরকার, তাহলে আমি মনে করি যে তারা তাদের এখতিয়ারই করেছে। তারা তাদেরও একটা সংস্কারের ফিলোসফি বা সংস্কারের দর্শন নিয়ে তাদেরও বক্তব্য আছে, তারা সেটাই করার চেষ্টা করেছে। আমরা তো আসলে দেখেছি যে জামায়াতে ইসলামী তারা একই দিনে মানে গণভোটের ব্যাপারে তাদের একটু মানে তারা পুরোপুরি খুশি নয়, আবার এদিকে বিএনপিও আসলে আপনি যেটা বললেন পুরোপুরি সন্তুষ্ট নয়, এবং তারা আসলে জরুরি তাদের স্থায়ী কমিটির সভাও ডেকেছে। তো এর মধ্যে আপনার কাছে এমনি সংস্কার বিষয় বা জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেটার বিষয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কিন্তু আসলে আদেশটা এসেছে রাষ্ট্রপতির পক্ষ থেকে, জানি আবার আপত্তি ছিল এনসিপি। তো সেটা আসলে এর বাইরে কি যাওয়া সম্ভব ছিল? না, দেখেন যে এখানে খুব কেয়ারফুলি ডক্টর ইউনূস তিনি বার্গেনিং পজিশন গুলোকে তৈরি করেছেন এখানে খুব কেয়ারফুলি। এখন বিএনপি হলো একটা বড় রাজনৈতিক দল, তাকেও কিছু জায়গায় আপনার সরকারকে ছাড় দিতে হবে বিএনপিকে। আবার জামাতকেও সরকার চেষ্টা করেছে যে উচ্চকক্ষে পিআরএ বিষয়টাকে জামাত যেভাবে চেয়েছিল সেভাবে দিয়েছে। আবার ধরুন এনসিপির কথা ধরেন, তো সব মিলে আপনার আমার মনে হয় সব পক্ষকেই একটা ব্যালেন্স করে তিনি সিদ্ধান্তটা দিয়েছেন বলে আমার মনে হয়। সরকারের পজিশনটা হলো এখানে যে তারা তো যে যে বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এগুলো তো ধরেন যে বিষয়গুলো তারা মনে করেছে যে এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলটা যেমন হওয়া দরকার, যেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়টা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটাতে তো ধরেন যদি সরকার এই সিদ্ধান্তটা নিয়েই থাকে তার এখতিয়ার বলে, আমি মনে করি যে বিএনপি নোট অফ ডিসেন্ট ইগনোর করে যদি সরকার এই সিদ্ধান্ত নিয়ে থাকে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কারণ এটাতে আপনার যে দল ক্ষমতায় যায় তারা তাদের লোক বিভিন্ন জায়গায় সেট করে, পাবলিক সার্ভিস কমিশনে বসায়, আবার ধরেন অ্যাটর্নি জেনারেল তো আছেই। তো এইগুলো দলীয় লোক যেতে পারে, কিন্তু সেটা যেন সঠিক ব্যাটিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো সেটা তো ভালো উদ্যোগ বলে আমি মনে করি। কমিশনের যে সুপারিশ ছিল সেখানে ছিল 270 দিনের একটি বিষয়, এখানে কিন্তু এটা কমিয়ে দেখতেছি আমরা যে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পূর্ণ করবে। এরপর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের মেয়াদের শেষ পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুযায়ী সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এ সম্ভব এটা আসলে 180 দিনের মধ্যে? আমরা সবাই ইতিহাসটা জানি যে 70-এর নির্বাচনের আগে যখন ইয়াহিয়া খান এলএফও দিয়েছিল,
লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার, সেখানে কিন্তু পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য 120 দিন সময় দিয়েছে। তো আমাদের এখানেও তো 180 দিন একটা সময়, একটা গাইডলাইন দেওয়া হয়েছে। যদি সম্ভব না হয় তাহলে তো সেই যে গণপরিষদ গঠিত হবে তারা চাইলে তারা আবার একটা সময়সীমা বাড়িয়ে নিতে পারে। এটা সম্ভব না কেন? হ্যাঁ, যদি একটু সময় বেশি লাগে তাহলে বাড়িয়ে নিবে, কিন্তু এটাকে তো আর বেশি দীর্ঘায়িত করা যাবে না। কারণ একটা নির্বাচিত সংসদ, গণপরিষদ তার দায়িত্ব পালন করে যখন নির্বাচিত পরিষদে কনভার্ট হবে, আইন পরিষদে কনভার্ট হবে, তখন তাকে স্বাভাবিক কাজকর্ম করতে হবে। সে তো আর শুধু সংস্কার নিয়ে পড়ে থাকতে পারে না। তবে আমি যেটা জটিলতা মনে করি, যে আদেশটা দেওয়া হয়েছে 180 দিনের পরবর্তী 30 দিনে উচ্চ কক্ষ গঠন করা, আমার মনে হয় আমি যেটা শুনেছি যে এটা নাকি এই নির্বাচন থেকেই উচ্চ কক্ষ হয়ে যাবে। কিন্তু যেভাবে এটা প্রার্থীর যে সিলেকশনটা হবে সেটা হবে নির্বাচন হওয়ার পরে প্রত্যেকটা দল নির্বাচনে যে ভোট পাবে সেই অনুযায়ী দলগুলো তাদের প্রার্থীর মনোনয়ন দেবে। এইটা তো আমার মনে হয় যে এটা করতে গেলে এখন এই মুহূর্তে এটা জাতির জন্য বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় এই নির্বাচন থেকে উচ্চকক্ষ বাস্তবায়নটা আমার মনে হয় এখন এটা না গিয়ে বরং একটু সময় নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটা হলো যে যখন প্রার্থী সিলেকশন হবে ভোটের পরে, তখন একান্তভাবেই প্রার্থী দেওয়ার বিষয়টা দল কেন্দ্রিক হয়ে যাবে, ব্যক্তির আর কোনো চয়েস থাকবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এবং তখন যে মনোনয়ন বাণিজ্য নিয়ে আমরা এত শঙ্কিত, সেই মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে না, বরং এটা আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চ কক্ষ গঠনের বিষয়টি আমি মনে করি এটা এই মুহূর্তের বাস্তবতা না, এটা আর একটু সময় নিয়ে করলে ভালো হবে বলে আমি মনে করি, চিন্তা ভাবনা করে করলে। তারপরেও যদি রাজনৈতিক দলগুলো এবার থেকেই সেটা চায়, সেটা তো নিশ্চয়ই হবে। আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই, যে গণভোটে যে 4টি বিষয়ে একটি প্রশ্নে আসলে হ্যাঁ বা না উত্তর নেওয়া হবে, মতামত নেওয়া হবে। তো এই 4টি বিষয় আসলে মানে এটা আসলে জনগণের কাছে কতটা পরিষ্কার হবে, তারা আসলে কিভাবে ভোট দেওয়ার আগে কতটুকু এই বিষয়ে জানতে পারবে? এটা আপনি যতটা না বিষয়বস্তুগুলো সম্পর্কে জানা দরকার, যে এই আনা ভোটের মাধ্যমে এক ধরনের শুভঙ্করের ফাঁকির একটা ব্যবস্থা করা হয়েছে আর কি। সুতরাং এইটাতে এইভাবে রাখলে তো জনগণের কাছে কনফিউজড হওয়ার সম্ভাবনা বেশি। কেউ যদি কোনো অপশনে না দিতে চায় তখন সে কি ওটাও হ্যাঁ দিবে? এক ধরনের কম্পালশন তার উপরে পড়ে যায়, তাকে বাধ্য করা হয়। আপনি যখন তাকে ভোট দিবেন তখন সব হাতেই তাকে আপনি ভোটটা দিতে জোর করছেন, এক ধরনের কম্পালশন তৈরি করছেন। সে 4টার মধ্যে একটা পছন্দ করলো না, 3টা করলো, তাহলে সে ওই বাকি একটাতে তো সে না দিতে পারবে না, দেওয়ার তো সুযোগ নাই। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় ভাববার এটা সময় আছে এবং সুযোগও আছে। নির্বাচনের তো আসলে খুব বেশি সময় নেই আমাদের হাতে, জাতীয় নির্বাচন, এবং ওই দিনই আসলে গণভোটটা হবে। হ্যাঁ, একই দিনে করাটাই এটা বাস্তবসম্মত। মানে আমি সময়ের হিসেব করে যদি বলি, সেটা একই দিনে হওয়াটাই আমি মনে করি। কিন্তু আমি বলছি যেটা আসলে মানে সময় তো খুব বেশি নেই, তো এই গণভোটের এই বিষয়বস্তু সম্পর্কে মানুষকে জানানো, তাদেরকে আসলে এই বিষয়গুলো আরো অবহিত করার বিষয়গুলো কি, এজন্য কি সরকারের কার্যক্রম আসলে শুরু করা উচিত এখন থেকেই? এক্ষুনি শুরু করা উচিত বলে আমি মনে করি, এবং এগুলো রাজনৈতিক দলগুলো এক্ষুনি প্রচার করতে পারে। তাদেরকে ডেকে বলা যে আপনারা এই বিষয়ে প্রচারণা চালান, আপনাদের তারা তো নির্বাচনী প্রচারণা অলরেডি করতেছে মাঠে, সেটার পাশাপাশি তারা এই বিষয়ে প্রচারণা চালাবে, অসুবিধা কি? কোনো সমস্যা নাই। একটা শেষ বিষয় আপনার কাছে জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণের শেষ দিকে বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে আজকে বিভিন্ন বিষয়ে আসলে মতদ্বৈততা বা ভিন্ন মত এগুলো দেখা যাচ্ছে। আবার উনি বলছেন এটা গণতন্ত্রেরই আসলে একটা সৌন্দর্য, কিন্তু তারপরেও তিনি শেষে বলছেন যে ফ্যাসিবাদ বিরোধী এই শক্তিগুলোকে একত্রিত থাকতে হবে, নয়তো সেটা আসলে একটা ক্ষতির দিকে যেতে পারে, এরকম আশঙ্কাও তিনি করছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা কারেক্টলি বলেছেন। আপনি যখন নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করে দেবেন, তখন আপনার যারা ঐক্য চায় না, তাই না, তারা তো শক্তিশালী হবে, এটাই তো স্বাভাবিক। এটা তো তিনি যথার্থই বলেছেন যে ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি। ওভারঅল তার ভাষণ নিয়ে আপনার তাহলে মতামত কি? আমি এটাকে পজিটিভলি নিয়েছি। আমি মনে করি যে এটা বাস্তবসম্মত, তবে এটা আরো আগেও হতে পারতো এই সিদ্ধান্তগুলো। সরকার তাহলে হয়তো আরেকটু সময়
রাজনৈতিক আরেকটু সময় হয়তো কাজে লাগতো আর কি রাজনৈতিক প্রচারণায়। তবে যে এখনো হয়েছে এটা খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে, এবং এটা এখন থেকেই এই প্রচারণায় নেমে পড়া উচিত, মিডিয়া থেকে শুরু করে সবাই, রাজনৈতিক দল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।